উত্তরণ। বেতার ম্যাগাজিন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শরতের এই সন্ধ্যায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের সজীব আয়োজন উত্তরণ অনুষ্ঠানে। শরতে বাংলার আকাশ থাকে নীল, আর সেই আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়ায় ভেলার মতো। তবে এবারের শরৎ একেবারেই ব্যতিক্রমী, ভয়াল মুষলধারায় হচ্ছে বৃষ্টি। এবার বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে এত বৃষ্টিপাত হয়েছে যে বৃষ্টির জল আর উজানের দেশ থেকে আসা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ 11টি জেলা। বন্যায় মৃত্যু হয়েছে 67 জনের। ভেসে গেছে গবাদি পশু, পুকুরের মাছ, ভেসে গেছে বসতবাড়ি, দোকানপাট। নিঃস্ব হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। মানুষ মানুষের জন্য, তাই ত্রাণ নিয়ে মানুষ দাঁড়িয়েছে বিপন্ন মানুষের পাশে। শিশু, নারী, তরুণ, তরুণী, বয়োবৃদ্ধ, যে যা পেরেছে সে তাই নিয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে বন্যা কবলিত মানুষের প্রতি। মানবতার এমন বিপন্নতায় সবচেয়ে আগে এবং সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে দেশের তরুণ সমাজ। জয় হোক তারুণ্যের, জয় হোক মানুষের। প্রিয় বন্ধুরা, হিন্দি সিনেমা দম লাগা হে হ্যায়সা কথা আমাদের অনেকেরই জানা। যে ছবিতে দেখা যায় নায়ক তার স্থূলাঙ্গী স্ত্রীকে পিঠে তুলে নিয়ে দৌড়ে পুরস্কার জিতে নেয়। তবে শুধু রূপালী পর্দায় নয়, বাস্তবেও আয়োজিত হয় বউকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা। প্রিয় শ্রোতা, বিশ্ব বিচিত্রা পর্বে জানা যাক বিশ্ব চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতার কথা। এক 1000 বছরের পুরনো খেলা, স্ত্রীকে কাঁধে নিয়ে স্বামীর দৌড়ানোর প্রতিযোগিতা। তাও আবার সোজা রাস্তায় নয়, জলকাদা খানাখন্দে ভরা রাস্তার মধ্যে দিয়ে স্ত্রীকে টেনে নিয়ে যাওয়ার এই আজব দৌড়ে সামিল হন কয়েক জোড়া দম্পতি। প্রতিযোগিতার মাঝখানে থাকে অনেক বাধা বিপত্তিও। কৃত্রিমভাবে হাজার রকমের বাধাদানের ব্যবস্থাও থাকে। দৌড় ট্র্যাকের দৈর্ঘ্য প্রায় 260 মিটার। তার মধ্যে 1 মিটার গভীর খাদও থাকে। কাদা জলের মধ্যে স্ত্রীকে কাঁধে তুলে নিয়ে ছুটতে হয়। এইরকমভাবে যিনি সবার আগে গন্তব্যে পৌঁছাবেন তিনি জিতবেন এই অভিনব বিশ্ব চ্যাম্পিয়নশিপ। ঠিক কবে এই খেলা শুরু হয়েছিল তা নিয়ে অল্প বিস্তর মতভেদ আছে। ভারত ছাড়াও ফিনল্যান্ড, হাঙ্গেরি, এস্তোনিয়ায় বেশ জনপ্রিয় এই প্রতিযোগিতা। 1800 শতকের শেষের দিকে হেরক্কো রসোভ মতভেদে হেরকো রস নামে এক কুখ্যাত ডাকাতের হাত ধরে প্রচলন ঘটে এই খেলাটি। মজার এই খেলাটি ফিনল্যান্ডে শুরু হলেও বর্তমানে অনেক দেশেই জনপ্রিয়। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও বেশ কিছু অঞ্চলে প্রচলিত আছে বউকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতা। প্রিয় শ্রোতা বন্ধুরা, বউকে কাঁধে নিয়ে দৌড় প্রতিযোগিতার পর এবারে জানাবো বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের কথা। বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ টেনিস উড 112 বছরে পা রেখেছেন সম্প্রতি। টেনিস উড 1912 সালের 26শে আগস্ট লিভারপুলে জন্মগ্রহণ করেন। বর্তমানে ইংল্যান্ডের সাউথ পোর্টের একটি বৃদ্ধাশ্রমে বাস করছেন তিনি। 114 বছর বয়সী ওয়ান ভেসেসতে প্যারিস মারা যাওয়ার পর গত এপ্রিলে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত পুরুষের খাতায় নাম ওঠে টেনিস উডের।
112তম বছরে পদার্পণ উদযাপন করতে গিয়ে টেনিসুর বলেন, তার এই দীর্ঘ জীবন পাওয়ার পেছনে বিশেষ কোনো গোপন রহস্য নেই। তার পছন্দের ফুটবল ক্লাব লিভারপুল প্রতিষ্ঠার 20 বছর পর টেনিসুরের জন্ম। 1901 ও 1906 ছাড়া ক্লাবটির জেতা সবকটি ট্রফির খেলা দেখেছেন তিনি। প্রথম বিশ্বযুদ্ধের সময় টেনিসুরের বয়স ছিল মাত্র 2 বছর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর সময় তিনি ছিলেন 27 বছরের তরুণ। 2012 সালে 100 বছর পূর্ণ হওয়ার পর টেনিসুর বরাবরই ইংল্যান্ডের রাজপরিবার থেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা পেয়ে আসছেন। সুপ্রিয় শ্রোতা, শুনছিলেন বিশ্ববিচিত্রা। প্রিয় বন্ধুরা, বিশ্বে অতি সম্প্রতি ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার সংকলন দিয়ে সাজানো চলতি বিশ্ব শুনবেন এবারে। লিখেছেন ইভা আফরোজ, পড়ে শোনাচ্ছেন শাহিদা সুলতানা লুনা। ব্যাপকভাবে তেলাপিয়া মাছ ছড়িয়ে পড়ায় পরিবেশের ক্ষতির ঝুঁকিতে পড়েছে থাইল্যান্ড। এ যাবৎকালে সবচেয়ে আক্রমণাত্মক প্রজাতি হিসেবে বর্ণনা করা হয়েছে তেলাপিয়া মাছকে। অনেকেই পানিতে নেমে মাছটি ধরার চেষ্টা করছেন। তাছাড়া জেনেটিক পরিবর্তনের মাধ্যমেও মাছটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। বিবিসি জানায়, ইতোমধ্যেই থাইল্যান্ডের প্রায় 17টি প্রদেশে ব্ল্যাক চেন তেলাপিয়া ছড়িয়ে পড়েছে। কিভাবে তেলাপিয়া এমন দ্রুত ছড়াচ্ছে তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে থাইল্যান্ডের পার্লামেন্ট। ব্যাংককের এমপি নাত্তাচা বুনচান সাওয়াত বলেন, আমরা একটি ধ্বংসাত্মক ইকোসিস্টেম পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব না। থাইল্যান্ডে এর আগেও ব্ল্যাক চেন তেলাপিয়ার প্রাদুর্ভাব দেখা গেছে, তবে মাছটি এবার যতটা ছড়িয়েছে আগে কখনো সেভাবে ছড়ায়নি। রাশিয়ার দুটো জ্বালানি স্থাপনায় রাতভর ইউক্রেনের কয়েক দফা ড্রোন হামলায় আগুন ধরে গেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ হামলায় ইউক্রেনের 158টিরও বেশি ড্রোন রাজধানী মস্কো সহ 15টি অঞ্চলকে নিশানা করেছে। এই ড্রোনগুলোকে বাধা দিয়ে সেগুলোকে ধ্বংস করারও দাবি করেছে রুশ সামরিক বাহিনী। ড্রোন হামলার বিষয়ে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, হামলার ফলে মস্কোর একটি তেল শোধনাগারের পৃথক একটি কারিগরি কক্ষে আগুন ছড়িয়ে পড়েছে। অন্তত 11টি ড্রোন রাজধানী শহর এবং আশেপাশের এলাকাগুলোকে নিশানা করেছিল। ড্রোন হামলার বিষয়ে ইউক্রেন কোনো মন্তব্য করেনি, তবে দেশটি কয়েক মাস ধরেই রাশিয়ার ভেতরে দূরপাল্লার হামলা বাড়িয়েছে। কৌশলগত স্থাপনাগুলোকে নিশানা করে এক সপ্তাহেই একাধিক ড্রোন হামলা চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। বিবিসি জানতে পেরেছে, পশ্চিমা প্রযুক্তি এবং সহায়তায় ইউক্রেন রাশিয়ার ভেতরে শতাধিক দূরপাল্লার হামলা চালাচ্ছে। সুপ্রিয় শ্রোতা, শুনলেন চলতি বিশ্ব। প্রিয় বন্ধুরা, অক্টোবর সার্গেই আইজেনস্টাইন এবং গ্রিগরি আলেক্সান্দ্রভের পরিচালিত একটি রাশিয়ান চলচ্চিত্র। 1917 সালের অক্টোবর বিপ্লবের 10ম বার্ষিকী উপলক্ষে ছবিটি মুক্তি দেওয়া হয়। জন রিড রচিত 10 Days That Shook the World বা দুনিয়া কাঁপানো 10 দিন গ্রন্থ অবলম্বনে নির্মিত হয় অক্টোবর সিনেমাটি। ক্লাসিক সিনেমা পর্বে অক্টোবর চলচ্চিত্রটি সম্পর্কে এখন বিস্তারিত বলছেন তানভীর মোকাম্মেল। আজ আমি আলোচনা করব বিখ্যাত রুশ চলচ্চিত্র নির্মাতার নির্মিত ছবি অক্টোবর। অক্টোবর চলচ্চিত্রটি 1927 সালে নির্মিত হয়। আসলে হয়েছিল কি, রুশ বিপ্লবের 10 বছর পূর্তি উপলক্ষে তৎকালীন বিপ্লবী সোভিয়েত ইউনিয়ন সরকার কয়েকজন ওদের দেশের খ্যাতিমান চলচ্চিত্রকারকে কয়েকটি চলচ্চিত্র নির্মাণের জন্য অনুরোধ করেন রুশ বিপ্লবের প্রেক্ষিতে।
তখন আইজেনস্টাইন এই অক্টোবর ছবিটি নির্মাণ করেন। আপনারা জানেন যে রুশ বিপ্লব হয়েছিল 7 থেকে 17 অক্টোবর, বা পরবর্তী মানে পরিবর্তিত ক্যালেন্ডারের যেটা আগে নভেম্বর ছিল, 7 থেকে 17 নভেম্বর। তো এই অক্টোবর ছবিটি হচ্ছে তখন যখন এই 10 দিন গোটা রাশিয়াতে এই বিপ্লব প্রক্রিয়া চলছিল, তখন একজন আমেরিকান সাংবাদিক জন রিড, উনি তখন রাশিয়ায় ছিলেন। উনি যা দেখেছেন চারপাশে এই সব আন্দোলন বিপ্লব, তা নিয়ে উনি একটা বই লিখেছিলেন, 10 Days That Shook the World। বইটির বাংলা অনুবাদও পাওয়া যায়, দুনিয়া কাঁপানো 10 দিন। খুবই তথ্যবহুল একটি বই। তো ওই বইটির উপরে ভিত্তি করে আইনস্টাইন এই ছবিটি করেন অক্টোবর, যে কি হয়েছিল। বইটিতে, ফিল্মটিতে আছে যে শেসমনস্কি প্রাসাদে পেট্রোগ্রাডে লেনিনরা বিপ্লবের অভ্যুত্থানের পরিকল্পনা করছেন। অভ্যুত্থান হলো শীত প্রাসাদে, মানে উইন্টার প্যালেস, জারের যে প্রাসাদ, সেখানে এক বলশেবিকরা আক্রমণ করলো, দখল করলো, নতুন সোভিয়েত সরকার গঠন হলো। এই পুরো প্রক্রিয়াটাই ওই বিষয়টি হচ্ছে ছবিটি। তো ছবিটি খুবই ইতিহাস সমৃদ্ধ, কারণ যারা এই রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, সমাজবিজ্ঞানের, রাজনীতির ইতিহাসে যাদের আগ্রহ, তাদের কাছে এই বইটি একটা কি বলবো, একটা আকর বিষয়, যে রুশ বিপ্লবটা আসলে ঠিক কীভাবে ঘটেছিল। তবে ইতিহাসের অনুষঙ্গ ছাড়াও চলচ্চিত্রের দিক থেকে অক্টোবর একটি গুরুত্বপূর্ণ ছবি, কারণ চলচ্চিত্রের ভাষার যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষঙ্গ আছে, মন্তাজ, সেই মন্তাজের কিন্তু বড় ব্যবহার আইনস্টাইন এই ছবিতে করেছিলেন। আইনস্টাইন তার সব ছবিতেই, ব্যাটলশিপ পতেমকিন বলেন বা আইভান দ্য টেরিবল, ওনার বিখ্যাত ছবিগুলোতে মন্তাজের নানা রকম ব্যবহার করেছেন। কিন্তু এই অক্টোবর ছবি বলা যায় মন্তাজের একটা স্বর্ণখনি বিশেষ করে দুই ধরনের মন্তাজ। একটা হচ্ছে হিস্টোরিক্যাল মন্তাজ, আর একটা হচ্ছে এপিক মন্তাজ। হিস্টোরিক্যাল মন্তাজ যে মন্তাজে ইতিহাসের কোনো অনুষঙ্গ থাকে, এপিক মন্তাজ হচ্ছে যে মন্তাজের ধর্মীয় কোনো অনুষঙ্গ থাকে। একটা উদাহরণ দিই, যে ওই ছবিতে ঠাট্টা আছে কেরেনেস্কি বলে এক লোককে, সে বিপ্লবের পরে সাময়িকভাবে প্রধানমন্ত্রী হয়েছিল, লোকটা একটু সুবিধাবাদী ধরনের। তো সে ওই শীত প্রাসাদে ঢুকছে, জারের প্রাসাদে। তো ওখানে তো অনেক মূর্তি আছে, তো দেখা যাচ্ছে যে নেপোলিয়নের মূর্তি আছে এরকম বুকে হাত দিয়ে দাঁড়ানো। ওইটার পরে কাট করে আমরা দেখছি যে কেরেনেস্কি এরকমভাবে বুকে হাত দিয়ে দাঁড়িয়েছে, এবং দর্শকের জন্য একটা বার্তা যে এই লোকটিও স্বৈরাচারী, এবং এরও মনে মনে আকাঙ্ক্ষা যে ওই নেপোলিয়ন বোনাপার্টের মতো হবে। তো যারা অবশ্য ইতিহাসটা জানেন না বোনাপার্টের, তারা এই ইয়েটা ঠিক মাঝে যাটা ঠিক উপভোগ করতে পারবেন না, যে বোনাপার্ট ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে বেরিয়ে এসে আবার নিজেকে ফ্রান্সের সম্রাট ঘোষণা করে ফেলেছিল। তো কেরেনেস্কিরও মনে মনে তো ওই বাসনা আছে। তো ওই একটা মন্তাজ দিয়ে তিনি এই তথ্যটা তুলে ধরলেন। এইগুলো খুব বুদ্ধিদীপ্ত ঐতিহাসিক মন্তাজের ব্যবহার। এই ছবিটি চলচ্চিত্রের ছাত্রদের জন্য একটা অবশ্য পাঠ্য চলচ্চিত্র, যা বারবার দেখতে হয়। কিন্তু ছবিটার কিছু ক্ষতি করে ছিলেন স্ট্যালিন খুব একনায়কতান্ত্রিক শাসক ছিলেন, এবং তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ট্রটস্কি, যিনি ওই ছবিতে অনেক ভূমিকা রেখেছিলেন রুশ বিপ্লব, লেনিনের খুব নিকট এক সহচরী ছিলেন। যেহেতু স্ট্যালিন তাকে পছন্দ করছেন না বা তাকে সরিয়ে দিতে চান, ফলে ওই ছবিতে নানা জায়গায় কাটাকাটি করে ট্রটস্কিকে বাদ দিয়েছিলেন। ফলে ছবিটা মাঝে মাঝে একটু বিক্ষিপ্ত হয়ে গেছে এখন। আরেকটি সমস্যা এই ছবিটির হচ্ছে যে আইনস্টাইনের অন্য ছবিতে একটা মানবিক আবেগ থাকে, ব্যাটলশিপ পতেমকিন, আলেকজান্ডার নেভস্কি। এই ছবিটিতে অক্টোবরে যেন সেটা একটু কম। এটা পুরোটাই যেন চলচ্চিত্রের ভাষা নিয়ে নিরীক্ষা, এবং শুধুই নির্মোহভাবে ইতিহাস বলার চেষ্টা। তারপরে বলবো যে কোনো বিচারে অক্টোবর একটি আন্তর্জাতিক মানের চলচ্চিত্র, বারবার দেখবার মতো চলচ্চিত্র, এবং বিশ্বের একটি অন্যতম ধ্রুপদ চলচ্চিত্র। শ্রোতা বন্ধুরা, শুনছিলেন ক্লাসিক সিনেমা। এবারে শোনাব বনফুলের গল্প। না, বনের জঙ্গলে ফুটে থাকা কোনো ফুলের কথা নয়। কবি, কথা সাহিত্যিক, নাট্যকার, প্রবন্ধকার বলাইচাঁদ মুখোপাধ্যায়ের সাহিত্যিক নাম বনফুল। অল্প কথায় ছোট ছোট গল্প রচনায় তিনি সিদ্ধহস্ত। গ্রন্থ থেকে পাঠ পর্বে বনফুলের ছোট গল্প সমগ্র থেকে আজ শুনবেন ছোট গল্প অপূর্ব কৌশল এর প্রথম পর্ব। পাঠে আছেন নাদিয়া ফেরদৌস। প্রায় 7 ফুট লম্বা লোকটাকে লইয়া সত্যই সকলে বিব্রত হইয়া পড়িয়াছি। এই বিদেশি লোকটা প্রথম যখন আসিয়াছিল, তখন ভদ্রলোক মাতৃরই যেমন করা উচিত আমরা উহাকে সাদরে অভ্যর্থনা করিয়াছিলাম।
লোকটাও প্রথম প্রথম কিছুদিন বেশ সদ্ব্যবহার করিয়া সকলের মনোহরণ করিয়াছিল। গ্রামের ছেলে মেয়েদের বিনামূল্যে খেলনা দিত, কাহারও রোগ হইলে সাগ্রহে সেবা করিত, গ্রামোফোন বাজাইয়া বিলাতি সঙ্গীত শুনাইত, ধর্মকথা তত্ত্বকথা অনেক কিছু বলিত। সত্য কথা বলতে কি, আমরা মুগ্ধ হইয়া গিয়াছিলাম। লোকটা যাহাতে গ্রামে বসবাস করে বদ্ধপরিকর হইয়া সে চেষ্টাও করিয়াছিলাম। আমাদেরই আনুকূল্যে বেশ কিছু জমি জমা লইয়া লোকটা গ্রামের মধ্যে জাকিয়া বসিয়াছিল। এখন কিন্তু আমরা বিপন্ন হইয়া পড়িয়াছি। লোকটা নিজ মূর্তি ধরিয়াছে, প্রকাশ্য দিবালোকে চুরি করে। চুরি করিবার পদ্ধতিটাও অদ্ভুত, বলিয়া কহিয়া চুরি করিতেছে। অন্যত্র কোথাও নাকি ভয়ানক খাদ্যাভাব, সেখানে খাদ্য পাঠাইতে হইবে, যেমন করিয়া হোক পাঠাইতেই হইবে, পাঠাইতেছে। এমন একটা মানব হিতৈষীকে বাধা দিতে অনেকের বিবেকেই বাধিতেছে। লোকটা নিজে লম্বা, কিন্তু ভাব করিয়াছে যত বেটের সঙ্গে। বিশেষত তরলমতি বালকেরা খেলনার লোভে উহার পদানত বলিলেই হয়। বেটেরা তো গদ গদ। কোনো তরকারিওয়ালি হয়তো মাথায় তরকারির ঝাঁকা লইয়া বাজার যাইতেছে। লোকটা হাঁকিল, এই দাঁড়াও। দাঁড়াইবা মাত্র বেটেগুলো তাহাকে ঘিরিয়া ধরিল। প্রত্যেক বেটের হাতেই একটা করিয়া থলি। লম্বা লোকটা লম্বা হাত বাড়াইয়া টপ টপ করিয়া ঝাঁকা হইতে তরকারি তুলিয়া বেটেদের থলিতে ফেলিতে লাগিল। দেখিতে দেখিতে ঝাঁকা খালি এবং থলি ভর্তি হইয়া গেল। বেটেরা থলি কাঁধে করিয়া সরিয়া পড়িল। তরকারিওয়ালি যখন দাম চাহিল, তখন লম্বা লোকটা বলিল, দেখো বাবু, মানবের হিতার্থে এই তরকারি লইয়াছি, লাভ করিও না, ন্যায্য মূল্য লও। 1 পয়সা 2 পয়সা যা প্রাণ চাহিল দিয়া দিল। কখনো বা দিলই না। গরিব বেচারিরা ভয়ে কিছু বলিতেই পারে না। একজন নাকি প্রতিবাদ করিয়াছিল, লম্বা হাতের চর খাইয়া নিরস্ত্র হইয়াছে। লম্বা হওয়াতে লোকটার সুবিধা অনেক, হাত বাড়াইয়া গাছ হইতে ফল পর্যন্ত পারিয়া লইতে পারে। সেদিন ধনেশ্বরের চাল হইতে কয়েকটা কুমড়া তুলিয়া লইয়া গিয়াছে। যেখানে নাগল পায় না সেখানে বেটেরা তো আছেই, মরকটের মতো চড়িয়া পারিয়া আনে। কিছু বলিবার উপায় নাই। মানব হিতৈষীকে বাধা দিবে কে? তাছাড়া চরের ভয় তো আছেই। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। শুনছিলেন গ্রন্থ থেকে পাঠ। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ঐনতনের কেতনরে কালবৈশাখীর ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। বিদ্রোহের কবি, তারুণ্যের কবি কাজী নজরুল ইসলাম তার সৃষ্টিকর্মে বারবার গেয়েছেন তারুণ্যের জয়গান। তার যৌবনের প্রমূর্তি আমরা দেখেছি 1971 মুক্তি সমরে। তরুণ মুক্তিসেনাদের বুকের বল হয়ে সে সময়ে নজরুল গান কবিতা লড়াইয়ের ময়দানে শত্রুর বুক প্রকম্পিত করেছিল। তারুণ্যের অমিত শক্তি আবারও আমরা প্রত্যক্ষ করেছি জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। এখনও দেশ মাতৃকাকে নতুন রূপে গড়ে তুলতে তারা লড়ে চলেছেন অকুতভয়ে। প্রিয় বন্ধুরা, তারুণ্যের জয়গান পর্বে এবারে শুনবেন তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক প্রামাণ্য। উপস্থাপনায় আরিফিন মাসুদ। দুর্গা মগের গান তার মরু দুস্তর বরাবর হে, লঙ্ঘিত হবে রাত্রি নিশীথ যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম পথে মৃত্যু ভয়হীন এক প্রাণ, নাম তার শহীদ আবু সাইদ। পুলিশের গুলির মুখে বুক পেতে দেওয়া এক তেজি তরুণ। সম্প্রতি জুলাই আন্দোলনে এমন প্রাণ উৎসর্গকারী শহীদের সংখ্যা হাজারো, যাদের মধ্যে ছাত্র, শ্রমিক ও বিভিন্ন পেশাজীবী সহ রয়েছেন শিশু ও বৃদ্ধরাও। আহত হয়েছেন অসংখ্য মানুষ। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি এ সকল বীর শহীদদের। একই সঙ্গে দ্রুত সুস্থতা কামনা করছি আহত সকলের। কোটা আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কারের আন্দোলন গড়ে তোলে 24-এর গণ অভ্যুত্থান। পতন হয় স্বৈরাচারী সরকারের, শুরু হয় নতুন বাংলাদেশ গড়ার অভিযাত্রা, যার নেতৃত্বে তরুণ সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কেমন বাংলাদেশ গড়তে চান তারা?
রাষ্ট্রযন্ত্র সংস্কারের শুরুটাই বা কি হবে? দীর্ঘ সময়ের বৈষম্য জঞ্জালের মূল উৎপাটন করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কি করণীয়? সাধারণ মানুষের মনে জমে থাকা এমন সব প্রশ্নের উত্তর জানতে আর জানাতে ম্যাগাজিন অনুষ্ঠান উত্তরণের আয়োজন তারুণ্যের জয়গান। সঙ্গে থাকব আরিফিন মাসুদ। প্রিয় শ্রোতা, এ সকল উত্তর জানতে আজ আমরা কথা বলবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়কের সঙ্গে। নতুন বাংলাদেশ গড়ার পথে রাষ্ট্র সংস্কারের অভিযাত্রায় প্রথমত এবং প্রধানত নাগরিক অধিকার সুপ্রতিষ্ঠিত করার কথা বলছিলেন সমন্বয়ক নাফিজা জান্নাত। তিনি বলেন, এ কারণেই প্রয়োজন সময়ের আবর্তে জন্ম নেওয়া ফ্যাসিবাদের শেকড় উৎপাটন। আমি সংস্কার যদি বলি, সংস্কার তো আমার আসবে অনেকগুলো প্রিন্সিপালের ভিত্তিতে। তো সেই প্রিন্সিপালের মধ্যে আমাদের প্রধানতম প্রিন্সিপালটা ছিল যে বাংলাদেশকে একটা বেটার বাংলাদেশ করতে হবে। এখন বেটার বাংলাদেশ করতে গেলে কি হবে, যে আগের যে ওর্স সিচুয়েশনে আমরা ছিলাম সেখানকার যে সকল এলিমেন্টগুলো ছিল, প্রশাসনিক খাতে হোক, শিক্ষা খাতে হোক, যতগুলো খাত রয়েছে সেখানে আমাদের প্রধান দায়িত্ব হবে এই ধরনের ফ্যাসিবাদী যে সকল এলিমেন্ট রয়েছে, যে সকল কর্মীরা রয়েছিল যারা এই খাতগুলোকে দুর্নীতিগ্রস্ত করে রেখেছিল, তাদেরকে সেই জায়গাগুলো থেকে অব্যাহতি দেওয়া। এবং সেই যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু অলরেডি আমরা ঢুকেছি, বা বিভিন্ন সময়ে যারা এই ধরনের অপকর্মগুলোর সাথে যুক্ত ছিল তাদের বিরুদ্ধে এখন যখন আমরা অভিযোগ আনছে, পুলিশ থেকে, থানা থেকে, তারাও এখন সহযোগিতা করছে, তারা মামলাগুলো নিচ্ছে। কিছুদিন আগেও যে মামলাগুলো নেওয়া আমরা ভেবেছি যে অসম্ভব, এই সময় এসে আমরা দেখতে পাচ্ছি সেই মামলাগুলো নেওয়া হচ্ছে। এবং এই প্রক্রিয়াটা আমরা সকল খাতে আমরা ছড়িয়ে দিতে চাই এবং সেই প্রক্রিয়া আমাদের চলমান। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করতে হবে সমতা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নুসরাত তাবাসসুম বলছিলেন, সামাজিক সাম্য প্রতিষ্ঠার মূল চ্যালেঞ্জ দুর্নীতি নির্মূল করা। যে বৈষম্যের ব্যাপারটা ছিল, যদি সমতা প্রতিষ্ঠিত হতো তাহলে আসলে সমাজের সবগুলো সেক্টরে ধীরে ধীরে সমতা প্রতিষ্ঠিত হতো। একটা অংশ যদি সমতা আসে তখন ধীরে ধীরে অন্যান্য অংশেও সমতাগুলো ধীরে ধীরে আসতে শুরু করে। ঠিক যেমনটা দুর্নীতির ক্ষেত্রে বাংলাদেশের একটা সেক্টরে দুর্নীতি শুরু হয়েছিল রাজনীতির মাঠে, সেখান থেকে যতগুলো আমলাতান্ত্রিক জায়গা থেকে শুরু করে বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, তাছাড়া অন্যান্য যতগুলো সেক্টর আছে বাংলাদেশ, সবগুলো ধীরে ধীরে দুর্নীতি দ্বারা কলুষিত হয়ে গিয়েছে। আমরা আশা করেছিলাম সমতার বিষয়টাও তেমন হবে। নতুন বাংলাদেশের ক্ষেত্রে আমরা এভাবে দেখছি যে আন্দোলনের আসলে প্রথম পর্যায়টা শেষ হয়েছে। যতদিন দেশের মানুষ চাইবে আমরা ততদিন সংস্কার কার্যক্রমের মধ্যে থাকব। নতুন প্রজন্ম চায় বাংলাদেশকে বেটার রূপে দেখতে, আর তাই তো বেটার বাংলাদেশ গড়ার পথে জরুরি আইনের শাসন, প্রয়োজন ন্যায় বিচার নিশ্চিত করা। এ কারণেই এ সকল ক্ষেত্র পুনর্গঠনের তাগিদ সমন্বয়ক নুসরাত তাবাসসুমের। আমাদের চোখে মনে হচ্ছে ল অ্যান্ড ফোর্সের রিফরমেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে বাংলাদেশে ওই জায়গাটা ঠিক করা সবার আগে দরকার। আয়নাঘরের ঘটনা তো আপনারা সবাই জানেন। আমার মনে হয় ল অ্যান্ড ফোর্সের মধ্যে এই বিষয়গুলো আনা উচিত। রাষ্ট্রীয় খুন, রাষ্ট্রীয় গুম, রাষ্ট্রীয় অপরাধের বিচার হওয়া উচিত অবশ্যই, এবং অবশ্যই তদন্ত। সেক্ষেত্রে আমার মনে হয় যে এর আগের যত সরকার বাংলাদেশে ছিলেন, 1972 থেকে শুরু করে 24 পর্যন্ত যতগুলো সরকার ব্যবস্থা বাংলাদেশে ছিলেন, সবগুলো দলের সময় বাংলাদেশে যত রাষ্ট্রীয় খুন এবং অমীমাংসিত অপরাধ সংঘটিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে, সেগুলো তদন্ত শুরু করা ভীষণ জরুরি। বাংলাদেশের মানুষ অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে চায়। দেশের আইনি অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি মজবুত অর্থনৈতিক ভিত তৈরির গুরুত্ব নুসরাত তাবাসসুমের। সংস্কারের এই অগ্রযাত্রায় আরও এক গুরুত্বপূর্ণ দিক অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন। সমন্বয়ক নাফিজা জান্নাত মনে করেন, এজন্য প্রয়োজন অংশীজনদের মতামতের প্রাধান্য। আমাদের প্রিন্সিপালের মধ্যে আমরা বলেছিলাম যে আরেকটি সংস্কারের জায়গা, সেটি হচ্ছে আমাদের ইনক্লুসিভ বাংলাদেশ হতে হবে। এখন আমরা বলবো যে ইনক্লুসিভ যে বাংলাদেশ গঠনের যে রূপরেখা, সেখানে আসলে আমাদের এই আন্দোলনে যত অংশীজন রয়েছেন তাদের সকলের মতামতকে প্রাধান্য দিয়ে আমরা আমাদের ফাইনাল যে রূপরেখা সেইটা আমরা প্রকাশ করতে চাই। তারুণ্যের শক্তির প্রতি অগাধ বিশ্বাস আর নির্ভরতা গোটা জাতির। তাই তো তরুণদের ওপর ভরসা রেখে অপলক চেয়ে আছে আগামীর
নতুন বাংলাদেশ। শুনলেন তারুণ্যের জয়গান। সুপ্রিয় শ্রোতা, এখন রয়েছে একটি ঘোষণা, পাঠে শবনম কলিয়ানি। শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণে প্রতি বৃহস্পতিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয়। এই পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। এবারের বিষয় স্বপ্নের বাংলাদেশ। এ বিষয়ে আপনারা ছোট গল্প, প্রবন্ধ, কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। ডাক যুগে লেখা পাঠানোর ঠিকানা আপনার লেখা, বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, শেরেবাংলা নগর, আগারগাঁও, ঢাকা ১২০৭। ইমেইলের মাধ্যমে লেখা পাঠানোর ইমেইলের ঠিকানা uttaronbb@gmail.com। ঘোষণাটি শুনলেন। আজ ৩রা সেপ্টেম্বর কবি, কথাসাহিত্যিক, ভাষাবিজ্ঞানী ও গীতিকার মোহাম্মদ মনিরুজ্জামানের মৃত্যুদিন। মোহাম্মদ মনিরুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ছিলেন। তাঁর রচিত বহু গান ও কবিতা জনপ্রিয়তার শীর্ষবিন্দু স্পর্শ করেছে। মোহাম্মদ মনিরুজ্জামান ২০০৮ সালের ৩রা সেপ্টেম্বর ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা তার রচিত জনপ্রিয় দেশের গান আমারও দেশেরও মাটিরও গন্ধে ভরে আছে সারা মন পরিবেশনের মধ্য দিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, বিনম্র শ্রদ্ধা। গানের শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। আমারও দেশের মাটির গন্ধে ভরে আছে সারা মন, শ্যামল কোমল পরশ ছাড়া যে নেই কিছু প্রয়োজন। সুপ্রিয় শ্রোতা, চলতে চলতে কথা ও গানে কেটে গেছে অনেক সময়। এবারে বিদায়ের আয়োজন। যাবার আগে জানিয়ে দিচ্ছি, আজ উত্তরণ গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা। উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রনি এবং আমি সেলিনা আক্তার শেলি। সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ আবুল কালাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ আরিফ বিল্লাহ, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন, আর উত্তরণ প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস। সবাই ভালো থাকুন। শুভরাত্রি। শুভরাত্রি।